নমস্কার, গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকলকে জানাই স্বাগত। আপনারা বিগত কয়েকটি পর্ব ধরে শুনেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের বউ সিরিজের কাহিনীগুলি। তারপরে আমি সাময়িক একটু বিরতি দিয়েছিলাম, কারণ একটা গল্পের রেশ কাটার জন্য একটু সময়ের প্রয়োজন। তারপর আমি আজকে আপনাদের নতুন একটি কাহিনী শোনাবার জন্য হাজির হয়েছি। আমার কাছে দীর্ঘদিন যাবৎ অনেক অনুরোধ এসেছিল কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু প্রখ্যাত বা বলা যেতে পারে নামী উপন্যাস শোনাবার জন্য, যেগুলি নাকি আপনারা শুনেছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে, এবং কিছু কিছু উপন্যাস চলচ্চিত্র রূপেও আপনাদের সামনে ধরা দিয়েছে। আজ সেরকমই একটি প্রেমের কাহিনী, ঠিক প্রেমের বলা যায় না, তৎকালীন সময়ে সমাজ ব্যবস্থায় প্রেম কিভাবে একটি নারী এবং পুরুষের মনকে দোলায়িত করত, তারই বর্ণনা দিয়েছেন লেখক সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার এই পরিণীতা উপন্যাসের মাধ্যমে। চলুন শুরু করা যাক বিখ্যাত উপন্যাস পরিণীতা। কাহিনীকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজ শোনাব প্রথম পর্ব। শক্তিশীল বুকে পড়িবার সময় লক্ষণের মুখের ভাব নিশ্চয়ই খুব খারাপ হইয়া গিয়াছিল, কিন্তু গুরুচরণের চেহারাটা বোধ করি তার চেয়েও বোধহয় মন্দ দেখাইল। যখন প্রত্যুষেই অন্তঃপুর হইতে সংবাদ পৌঁছিল গৃহিণী এইমাত্র নির্বিঘ্নে পঞ্চম কন্যার জন্মদান করিয়াছেন, গুরুচরণ 60 টাকা বেতনের ব্যাংকের কেরানি, সুতরাং দেহটিও যেমন ঠিকা গাড়ির ঘোড়ার মতো শুষ্ক শীর্ণ, চোখ মুখও তেমনি তাদের মতো একটি নিষ্কাম নির্বিকার নির্লিপ্ত ভাব। তথাপি এই ভয়ঙ্কর শুভ সংবাদে আজ তাহার হাতের হুঁকোটা হাতেই রহিল। তিনি জীর্ণ পৈতৃক তাকিয়াটা ঠেস দিয়া বসিলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিবার পর তিনি চাহিয়া দেখিলেন, মনে হইল যেন এই নিঃশ্বাসটিও তিনি জোর করিয়া ফেলিতেছেন। শুভ সংবাদ বইয়া আনিয়াছিল তাহার তৃতীয় কন্যা 10ম বর্ষীয়া আন্নাকালী। সে বলিল, বাবা চলো না দেখবে। গুরুচরণ মেয়ের মুখের দিকে চাহিয়া বললেন, মা 1 গ্লাস জল আনতো, একটু খাই। মেয়ে জল আনিতে গেল। সে চলিয়া গেলে গুরুচরণের সর্বাঙ্গে কেমন যেন শিহরণ হইল, আর সর্বাগ্রে মনে পড়িল সূতিকা গৃহের রকমারি খরচের কথা। তারপরে ভিড়ের দিনে স্টেশনে গাড়ি আসিলে দৌড় খোলা পাইলে যেমন 3rd ক্লাসের যাত্রীরা পোটলা পোটলা লইয়া পাগলের মতো যায়, সেইভাবে লোকজনের দরিত পৃষ্ঠ করিয়া ঝাঁপাইয়া আসিতে তার মন চাইল। তেমনি মার মার শব্দ করিয়া তাহার মগজের মধ্যেও দুশ্চিন্তা রাশি যেন হু হু করিয়া ঢুকিয়া পড়িল। মনে পড়িল গত বৎসরের তাহার দ্বিতীয় কন্যার শুভ বিবাহে বউবাজারের এই দ্বিতল ভদ্রাসনটুকুও বাঁধা পড়িয়াছে, এবং তাহারও 6 মাসের সুদ এখনো বাকি। দুর্গাপুজোর আর মাসখানেক মতো বিলম্ব আছে। মেজমের ওখানেও তত্ত্ব পাঠাইতে হইবে।
অফিসে কাল রাত্রি 8টা পর্যন্ত ডেবিট ক্রেডিট মেলে নাই। আজ বেলা 12টার মধ্যে বিলাতে হিসেব পাঠাইতে হইবে। কাল বড় সাহেবের হুকুম জারি হইয়াছে। সরলা পাশে আসিয়া দাঁড়াইয়াছিল, তারপর চলিয়া গেল। ময়লা বস্ত্র পরিয়া কেহ অফিসে ঢুকিতে পারিবে না, ইহাও বড় সাহেবের হুকুম, ফাইন হইবে। অথচ গত সপ্তাহ হইতে রজকের সন্ধান মিলিতেছে না। সংসারে অর্ধেক কাপড় চোপড় লইয়া সে বোধ করে নিরুদ্দেশ। গুরুচরণ আর ঠেস দিয়া থাকিতে পারিলেন না। হুকোটা উঁচু করিয়া ধরিয়া একটু এলাইয়া পড়িলেন। মনে মনে বলিলেন, ভগবান, এই কলকাতা শহরে প্রতিদিন কত লোক গাড়ি ঘোড়া চাপা পড়ে অপঘাতে মরে, তার কি আমার চেয়েও বেশি তারা অপরাধী না কি? দয়াময়, তোমার দয়ায় একটা ভারী মোটর গাড়ি যদি আমার বুকের ওপর উঠে যেত তো খুব ভালো হতো। আন্নাকালী জল আনিয়া বলিল, বাবা ওঠো না, জল এনেছি তো। গুরুচরণ উঠিয়া সমস্তটুকু এক নিঃশ্বাসে পান করিয়া তারপর বলিয়া ফেলিলেন, আহ, যা মা, চা, গিলাসটা নিয়ে যা। সে চলিয়া গেলে গুরুচরণ আবার শুইয়া পড়িলেন। ললিতা ঘরে ঢুকিয়া বলিল, মামা, চা এনেছি, ওঠো না। চায়ের নামে গুরুচরণ আর একবার উঠিয়া বসিলেন। ললিতার মুখের পানে চাহিয়া তাহার অর্ধেক জ্বালা যেন নিবিয়া গেল। বলিলেন, সারা রাত জেগে তুই তো আছিস মা, আয় না আমার কাছে একটু বসবি, আয় একটু বস না তুই। ললিতা সলজ্জ হাস্যে কাছে বসিয়া বলিল, আমি রাত্রিরে জাগিনি মামা। এই জীর্ণ শীর্ণ গুরুভারগ্রস্ত অকাল বৃদ্ধ মাতুলের হৃদয়ের প্রচ্ছন্ন সুগভীর ব্যথাটা তার চেয়ে বেশি এই সংসারে আর কেই বা অনুভব করবে? গুরুচরণ বললেন, তা হোক, আয় আয়, একটু আমার কাছে আয় না, বস মা। ললিতা কাছে আসিয়া বসিতেই গুরুচরণ তাহার মাথায় হাত দিয়া সহসা বলিয়া উঠিলেন, আমার এই মাটিকে যদি রাজার ঘরে দিতে পারতুম, তবেই জানতুম একটা কাজ আমি করলুম। ললিতা মাথা হেঁট করিয়া চা ঢালিতে লাগিল। তিনি বলিতে লাগিলেন, হ্যাঁ মা, তোর দুঃখী মামার ঘরে এসে দিনটা খাটতে খাটতে গেল, তাই না? ললিতা মাথা নাড়িয়া বলিল, দিবারাত্রি খাটতে হবে কেন মামা? সবাই তো কাজ করে, আমিও করি। এইবার গুরুচরণ হাসলেন। চা খাইতে খাইতে বলিলেন, হ্যাঁ ললিতা, আজ তবে রান্না বান্নার কি হবে মা? ললিতা মুখ তুলিয়া বলিল, কেন মামা, আমি আজকে রাঁধব? গুরুচরণ বিস্ময় প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলেন, কি মা, তুই রাঁধতে জানিস? জানি মামা, জানি, আমি মামির কাছ থেকে সব শিখে নিয়েছি। গুরুচরণ চায়ের বাটিটা নামাইয়া ধরিয়া বলিলেন, সত্যি? হ্যাঁ সত্যি, মামিমা আমাকে তো দেখিয়ে দেন সব কিছু, আমি কতদিন রাঁধি জানো? বলিয়াই মুখটা নিচু করিল। তাহার আনত মাথার উপর হাত রাখিয়া গুরুচরণ নিঃশব্দে আশীর্বাদ করিলেন। তাহার একটা গুরুতর দুর্ভাবনা দূর হইল। এই ঘরটা গলির উপরই। চা পান করিতে করিতে জানলার বাইরে দৃষ্টি গড়ায়। গুরুচরণ চেঁচাইয়া ডাকিয়া উঠিলেন, শেখর নাকি? ও শেখর, শোনো শোনো শোনো। একজন দীর্ঘায়তন বলিষ্ঠ সুন্দর যুবা ঘরে প্রবেশ করিল।
গুরুচরণ বলিলেন, আরে বসো বসো, আজ সকালে তোমার খুড়িমার কাণ্ডটা শুনেছ বোধ হয়। শেখর মৃদু হাসিয়া বলিল, কাণ্ড আর কি, মেয়ে হয়েছে তাই তো। শেখর মৃদু হাসিল। গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, হ্যাঁ, তুমি তো বলবে তাই ভাই, কিন্তু সেটা যে কি আমি জানি। শেখর কহিল, ওরকম বলবেন না কাকা, খুড়িমা শুনলে কষ্ট পাবেন। তাছাড়া ভগবান যাকে পাঠিয়েছেন তাকে আদর আহ্লাদ করে ডেকে নেওয়াই তো উচিত। গুরুচরণ মুহূর্তকাল মৌন থাকিয়া বলিলেন, হ্যাঁ, আদর আহ্লাদ করা উচিত সে আমিও জানি, বুঝলে, কিন্তু বাবা, ভগবানও তো সুবিচার করেন না। আমি গরিব, আমার ঘরে এত কেন বাবা? এই বাড়িটুকু পর্যন্ত তোমার বাপের কাছে বাধা পড়েছে, তা পড়ুক, সেজন্য দুঃখ করি নে শেখর। কিন্তু কিন্তু কি জানো, এই হাতে, এই দেখো না, এই হাতে হাতেই তুমি একবার দেখো না বাবা, এই যে আমার ললিতা, মা বাপ মরা সোনার পুতুলটা, একে শুধু রাজার ঘরেই তো মানায়। কি করে একে প্রাণ ধরে বলো যার তার হাতে তুলে দিই আমি? রাজার মুকুট যে কোহিনূর জলে, জানো, রাজার মুকুটে কোহিনূর জলে, তেমনি কোহিনূর রাশিকৃত করে আমার এই মাটিকে ওজন করলেও দাম হয় না। কিন্তু কে তা বুঝবে বলো? পয়সার অভাবে এমন রত্নকেও আমাকে বিলিয়ে দিতে হবে, বুঝলে। আহা হা, কি হলো কি হলো? আরে শোনো শোনো, কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। তবে বাবা বলো দেখি, সে সময়ে কি রকম শেল আমার বুকে বাজবে, তুমি লক্ষ্য করবে সেটা, জানো? 13 বছর বয়স হলো, কিন্তু হাতে আমার এমন 13টা পয়সা নেই যে একটা সম্বন্ধ পর্যন্ত আমি স্থির করি। আমার তো শরীর মন কিচ্ছু ভালো লাগে না বাবা। ও মা, একটু জল দে না, একটু জল দে খাই। আন্না তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে এলো বাবার জন্য। গুরুচরণের 2 চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। শেখর চুপ করিয়া রহিল। গুরুচরণ পুনরায় কহিলেন, শেখরনাথ, দেখো তো বাবা, তোমার বন্ধু বান্ধবের মধ্যে যদি এই মেয়ের কোনো একটা গতি করে দিতে পারো। আজকাল অনেক ছেলে শুনেছি টাকা করে দিয়ে বিয়ে করে, আবার অনেককে শুনেছি টাকা কড়ির দিকে চেয়েও দেখে না, শুধু মেয়ে দেখেই নাকি পছন্দ করে। তেমনি যদি দৈবাত একটা মিলে যায় শেখর, তাহলে আমি বলছি শোনো, আমার আশীর্বাদে তুমি রাজা হবে। আর কি বলবো বাবা, এ পাড়ায় তোমাদের আশ্রয়ে আমি আছি। তোমার বাবা আমাকে ছোট ভাইয়ের মতোই দেখেন। শেখর মাথা নাড়িয়া বলিল, আচ্ছা আচ্ছা, হবে ক্ষণ, আপনার এখন বেশি কথা বলার দরকার নেই। শরীরটা বোধহয় একটু খারাপ করেছে, তাই না? আচ্ছা আচ্ছা, আমি দেখব দেখব আপনি যা বললেন। গুরুচরণ বলিলেন, ভুলো না বাবা, দেখো, ললিতা তো 8 বছর বয়স থেকে তোমাদের কাছে লেখাপড়া শিখে মানুষ হচ্ছে। তুমি তো দেখতে পাচ্ছ ও কেমন বুদ্ধিমতী, কেমন শিষ্ট শান্ত। এক ফোঁটা মেয়ে, আজ থেকে ওই তো আমাদের দেখো রেঁধে বেড়ে খাওয়াবে। দেখে তুমি বুঝতে পারবে, সব দেখে শুনে দেবে, সমস্ত এখন ওর মাথার ওপর।
ওর মামির এই অবস্থায় সব ও একলাই করবে। এই সময় ললিতা একটিবার চোখ তুলিয়াই নামাইয়া ফেলিল। তাহার ওষ্ঠাধারে উভয় প্রান্ত ঈষৎ প্রসারিত হইল মাত্র। গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, এর বাপই বা কিছু কম রোজগার করেছিল, কিন্তু দেখো সমস্তই এমন করে দান করে গেল যে এ একটা মেয়ের জন্য কিছু রেখে যেতে পারল না। শেখর চুপ করিয়া রহিল। গুরুচরণ নিজেই আবার বলিয়া উঠিলেন, আর রেখে গেলে কি বা হতো বলো? সে যত লোকের যত দুঃখ ঘুচিয়েছে তার সমস্ত ফলটুকুই আমার এই মাটিকে দিয়ে গেছে। তা নইলে কি মেয়ে, এতটুকুনি মেয়ে এমন অন্নপূর্ণা হতে পারে বলো? তুমিই বলো না শেখর, তুমিই বলো, সত্যি কি না? বলো বলো। শেখর হাসিতে হাসিতে বলিল, আপনি একটু চুপ করুন না, আপনার কষ্ট হচ্ছে, বোধহয় ঠান্ডা লেগেছে। না না, চুপ করার সময় এখন নয়। সে উঠিবার উপক্রম করিতেই গুরুচরণ জিজ্ঞাসা করিয়া উঠিলেন, আচ্ছা তা বলি শেখর, এত সকালে তুমি যাচ্ছ কোথায়? শেখর বলিল, ব্যারিস্টারের বাড়ি, একটা কেস আছে বলিয়া উঠিয়া দাঁড়াইল। দাঁড়াইয়া গুরুচরণ একবার স্মরণ করিয়া বলিলেন, ও আচ্ছা, শোনো বাবা শোনো, যেটা বলেছিলাম একটু মনে রেখো কিন্তু। ও একটু শ্যামবর্ণ বটে, কিন্তু চোখ মুখ দেখো, এমন হাসি, এত দয়াময় পৃথিবী খুঁজে বেড়ালেও তুমি কিন্তু কাউকে পাবে না। শেখর মাথা নাড়িয়া হাসি মুখে বাহির হইয়া গেল। এই ছেলেটির বয়স 25-26 হবে। এম.এ. পাশ করিয়া এতদিন শিক্ষানবিশ করিতেছিল। গত বৎসর অ্যাটর্নি হইয়াছে। তাহার পিতা নবীন রায় গুড়ের কারবার করে লক্ষপতি হইয়া কয়েক বছর হইতে ব্যবসা ছাড়িয়া দিয়া ঘরে বসিয়া তেজাদতি করিতেছিলেন। বড় ছেলে অবিনাশ উকিল, ছোট ছেলেই শেখরনাথ। তাহার প্রকাণ্ড তেতলা বাড়ি পাড়ার মাথায় সবার ওপরে উঁচু করিয়া দেখা যায়। এর একটা খোলা ছাদ আছে। গুরুচরণের ছাদটা মিশিয়া থাকায় উভয় পরিবারের অত্যন্ত আত্মীয়তা জন্মাইয়াছিল গুরুচরণের বাড়ির সহিত শেখরনাথের বাড়ির। বাড়ির মেয়েরা তাই এই পথেই সাধারণত যাতায়াত করিত। শ্যামবাজারে এক বড়লোকের ঘরে বহুদিন হইতেই শেখরের বিবাহের কথাবার্তা চলিতেছিল। সেদিন তাহারা দেখিতে আসিয়া আগামী মাসের কোনো একটা শুভ দিন স্থির করিয়া যাইতে চাহিয়াছিলেন, কিন্তু শেখরের জননী স্বীকার করিলেন না। ঝিকে দিয়া বলিয়া পাঠালেন, ছেলে নিজে দেখিয়া পছন্দ করিলে তবেই বিবাহ হইবে। নবীন রায়ের চোখ ছিল শুধু টাকার দিকে। তিনি গৃহিণীর এই গোলমেলে কথায় অপ্রসন্ন হইয়া বলিলেন, তা শোনো, এই আবার কি কথা? মেয়ে তো দেখা হয়েই আছে, কথাবার্তা পাকা হয়ে যাক না, অসুবিধা কোথায়? তারপর আশীর্বাদ করার দিন না হয় ছেলে একবার দেখে নেবে, তাতে কি হলো? তথাপি গৃহিণী সম্মত হইলেন না, পাকা কথা কইতে দিলেন না। নবীন সেদিন রাগ করিয়া অনেক বেলায় আহার করিলেন এবং দিবানিদ্রাটা বাহিরের ঘরেই ছিলেন। শেখরনাথ লোকটা
কিছুটা শৌখিন। সে তেতলায় যে ঘরটিতে থাকে সেটি অতিশয় সুসজ্জিত। দিন ৫-৬ পরে একদিন অপরাহ্ন বেলায় সে সেই ঘরে বড় আয়নার সম্মুখে দাঁড়াইয়া মেয়ে দেখিতে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। ললিতা ঘরে ঢুকিল। ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, ও বউ দেখতে যাচ্ছেন? কি? না না না, বলছি আজ কি বউ দেখতে যাবে? শেখর ফিরিয়া চাহিয়া বলিল, এই যে, কই, বেশ করে একটু সাজিয়ে দাও তো দেখি আমাকে, যাতে বউ আমায় একটু পছন্দ করে। ললিতা হাসিল, বলিল, তখন তো আমার সময়। কি কি? তখন বলেছিলে সময় নেই, এখন? হ্যাঁ, এখনও আমার সেরকম সময় নেই শেখরদা, আমি একটু টাকা নিতে এসেছিলাম, বলিয়া বালিশের তলা হইতে চাবি লইয়া একটা দেরাজ খুলিয়া গুনিয়া গুনিয়া গুটি কয়েক টাকা আঁচলে বাঁধিয়া লইয়া যেন কতকটা নিজের মনেই বলিল, টাকা তো দরকার হলেই নেবে, তাই আমি নিয়ে যাচ্ছি, কিন্তু এ শোধ যে হবে কি করে কে জানে। শেখর চুলের এক পাশ ব্রাশ দিয়ে সযত্নে উপরের দিকে তুলিয়া দিয়া ফিরিয়া দাঁড়াইয়া বলিল, শোধ হবে হবে। তার মানে? শোধ হবে না হচ্ছে কোনটা? ললিতা বুঝিতে পারিল না, চাহিয়া রহিল। শেখর বলিল, চেয়ে রইলে যে? বুঝতে পারলে না? ললিতা মাথা নিচু করিয়া বলিল, না, ঠিক বুঝতে পারলাম না। আরও একটা। কি? না না, বলছিলাম আরেকটু বড় হও, তখন তুমি বুঝতে পারবে, বলিয়া শেখর জুতো পায়ে দিয়ে বাহির হইয়া গেল। রাত্রে শেখর একটা কোচের ওপর চুপ করিয়া শুইয়াছিল। মা আসিয়া ঘরে ঢুকিলেন। সে তাড়াতাড়ি উঠিয়া বসিল। মা একটা চৌকির ওপর বসিয়া পড়িলেন, বলিলেন, কিরে, মেয়ে কিরকম দেখলি? পছন্দ হলো? শেখর মায়ের মুখের দিকে চাহিয়া হাসিয়া বলিল, হ্যাঁ, বেশ। শেখর একটু চুপ করে আছে দেখে মা বেশ জোর করে গলাটা খাকিয়ে বললেন, বলি, কি ব্যাপার, এত চুপ করে আস্তে করে বেশ বললি কেন? একটু জোর গলায় কথা বলতে পারিস না? শেখরের মায়ের নাম ভুবনেশ্বরী, বয়স প্রায় 50-এর কাছাকাছি, কিন্তু এমনি সুন্দর তার দেহের বাঁধন দেখিলে 35-36-এর বেশি মনে হইত না। আবার এই সুন্দর, এত সুন্দর দেহাবরণ, তার জন্য তার মাতৃ হৃদয়টি কিন্তু ছিল অসামান্য সুন্দর। এই সুন্দর আবরণের মধ্যে এর মাতৃ হৃদয়টি যে ঢাকা ছিল, তাহা কিন্তু আরও নবীন, আরও কোমল। তিনি পাড়াগাঁয়ের মেয়ে, পাড়াগাঁয়ে জন্মিয়া সেইখানেই বড় হইয়াছেন বটে, কিন্তু শহরের মধ্যে তাহাকে একদিনের জন্য বেমানান দেখায় নাই। শহরের চাঞ্চল্য সজীব জীবনের মধ্যে যেন সুন্দরভাবে মানানসই। এই মাটি শেখরের কাছে খুব গর্বের বস্তু। মা বলিলেন, বেশ, তা তো বুঝলাম, তাহলে চুপ করে রইলি কেন? একটু জোরে জোরে বল না। শেখর আবার হাসিয়া মুখটা নিচু করিয়া বলিল, যা জিজ্ঞাসা করলে তাই তো বললুম বাবা। মা এবার জোরে হাসিলেন, কি যে বলিস! বলিলেন, কই, তুই জোরে জোরে কোথায় বললি বল তো?
রং কেমন? ফর্সা? কার মতো হবে বল না? এই আমাদের ললিতার মতো? শেখর মুখ তুলিয়া বলিল, না না, ললিতা তো কালো মা, তার চেয়ে ফর্সা। মুখ চোখ কেমন? তাও মন্দ নয় জানো। তবে কর্তাকে বলি নাকি? এবার শেখর চুপ করিয়া রহিল। মা ক্ষণকাল পুত্রের মুখের দিকে চাহিয়া থাকিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া উঠিলেন, হ্যাঁ রে, মেয়েটি লেখাপড়া শিখেছে কেমন? শেখর বলিল, সে তো মা জিজ্ঞাসা করিনি। অতিশয় আশ্চর্য হইয়া মা বলিলেন, জিজ্ঞাসা করিসনি কি রে? যেটা আজকাল তোদের সবচেয়ে দরকারি জিনিস, সেটাই জেনে আসিসনি? শেখর হাসিয়া বলিল, না মা, ও কথা আমার মনেই ছিল না। ছেলের কথা শুনিয়া এবার তিনি অতিশয় বিস্মিত হইয়া ক্ষণকাল তাহার মুখপানে চাহিয়া থাকিয়া হাসিয়া উঠিয়া বলিলেন, কি যে বলি, তবে তুই ওখানে গিয়ে বিয়ে করবি না, না কি? তুই কি তাহলে ওখানে বিয়ে করবি রে? বল তো কোনটা? শেখর কি একটা যেন বলিতে যাইতেছিল, কিন্তু এই সময় ললিতাকে ঘরে ঢুকিতে দেখিয়া চুপ করিয়া গেল। ললিতা ধীরে ধীরে ভুবনেশ্বরীর পিছনে আসিয়া দাঁড়াইল। তিনি বাঁ হাত দিয়া তাহাকে সম্মুখে টানিয়া আনিয়া বলিলেন, কি মা, বল। ললিতা চুপি চুপি বলিল, কিচ্ছু না মা। ললিতা পূর্বে ইহাকে মাসিমা বলিত, কিন্তু তিনি নিষেধ করিয়া দিয়াছিলেন, বলিয়াছিলেন, তোর আমি মাসি হতে চাই না, বুঝলি ললিতে? আমি তোর মা হতে চাই, তুই আমাকে মা বলবি। তখন হইতেই সে মা বলিয়া ডাকিত। ভুবনেশ্বরী তাহাকে বুকের আরও কাছে টানিয়া লইয়া আদর করিয়া বলিলেন, কিচ্ছু না, তবে বুঝি আমাকে শুধু একবার দেখতে এসেছিস? ললিতা চুপ করিয়া রহিল। শেখর কহিল, দেখতে এসেছে? না না, রাঁধবে কখন তাহলে বাড়িতে? মা বলিলেন, রাঁধবে কেন? শেখর আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কে তবে রাঁধবে ওদের বাড়িতে এখন মা? ওর মামাও তো সেদিন বললেন যে ললিতাই নাকি এখন রাধা বাড়ার সব কাজ করবে। মা হাসিয়া উঠিলেন, বলিলেন, ওর মামার কি, যাই হোক, একটা কিছু হলেই হলো। ওর বিয়ে হয়নি, ওর হাতে খাবে কে এখন? আমাদের বামুন ঠাকুরকে পাঠিয়ে দিয়েছি, তিনি রাঁধবেন। বড় বৌমা আমাদের রান্নাবান্না করছেন, আমি দুপুরবেলা ওদের বাড়িতেই আজকাল খাই, বুঝলি? শেখর বুঝিল মাই দুঃখী মেয়েটাকে গুরুভার থেকে মুক্তি দিতে চেয়েছেন, তাই নিজের বাড়ির কাজের লোককেই পাঠিয়ে দিয়েছেন। সে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রইল। মাসখানেক পরে একদিন সন্ধ্যার পর শেখর নিজের ঘরে কোচের ওপর কাত হইয়া একখানি ইংরাজি নভেল পড়িতেছিল। বেশ মন লাগিয়া গিয়াছিল। এমন সময় ললিতা ঘরে ঢুকিয়া বালিশের তলা হইতে চাবি লইয়া শব্দ সাড়া দিয়া দেরাজ করিতে লাগিল। শেখর বই হইতে মুখ না তুলিয়াই বলিল, কি? ললিতা বলিল, টাকা নিচ্ছি। বলিয়া শেখর আবার পড়িতে লাগিল। ললিতা আঁচলে টাকা বাঁধিয়া উঠিয়া দাঁড়াইল। আছে সাজিয়া গুজিয়া আসিয়াছিল। তাহার ইচ্ছা শেখর একবার চাহিয়া দেখে। কহিল, 10 টাকা নিলুম শেখর দা, কেমন? শেখর আচ্ছা বলিল, কিন্তু চাহিয়াও দেখিল না। অগত্যা সে এটা ওটা নাড়িতে লাগিল, মিছিমিছি দেরি করিতে লাগিল, কিন্তু কিছুতেই কোনো ফল হইল না। তখন ধীরে ধীরে বাহির হইয়া গেল।
কিন্তু গেলেই তো চলে না, আবার তাহাকে ফিরিয়া আসিয়া দোরগোড়ায় দাঁড়াইতে হইল। আজ তাহারা থিয়েটার দেখিতে যাইবে। শেখরের বিনা হুকুমে সে যে কোথাও যাইতে পারে না, ইহা সে জানিত। কেহই তাহাকে ইহা বলিয়া দেয় নাই, কিংবা কেন কি জন্য এসব তর্ক কোনোদিন মনে ওঠে নাই। কিন্তু জীব মাত্রই যে একটা স্বাভাবিক সহজ বুদ্ধি তার থাকে, সেই বুদ্ধিতেই সে শিখিয়েছিল অপরে যাহা ইচ্ছা করিতে পারে, যেখানে খুশি যাইতে পারে, কিন্তু সে তা পারে না, সে স্বাধীনতাও তার নেই, এবং মামা মামির অনুমতি তাহার পক্ষে যথেষ্ট নয়। সে দ্বারের অন্তরালে দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল, আমরা থিয়েটার দেখতে যাচ্ছি কিন্তু। তাহার মৃদু কণ্ঠ শেখরের কানে গেল না, সে জবাবও দিল না। ললিতা তখন আরও একটু গলা চড়াইয়া বলিল, সবাই আমার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু, শোনা যাচ্ছে? এবার শেখর শুনিতে পাইল। বইখানা একপাশে নাবাইয়া রাখিয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে? ললিতা একটুখানি রুষ্টভাবে বলিল, এতক্ষণে বুঝি কানে গেল না? আমরা থিয়েটারে যাচ্ছি। শেখর বলিল, আমরা? আমরা কারা? আমি, আন্নাকালী, চারুবালা, আর আর কে? আর কে এটা জানতে হলে অবশ্যই শুনতে হবে এর পরবর্তী পর্ব। ললিতার প্রতি শেখরের কি তাহলে একটু একটু ভালোবাসার উদয় হয়েছে, না কি? তাহলে কেন তার এত প্রশ্ন, ললিতার সঙ্গে আর কে যাচ্ছে থিয়েটার দেখতে? আজ তাহলে এইটুকুই। তবে যাবার আগে সকলের কাছে আমার একটা অনুরোধ, আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, এবং যদি এখনও আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এর পরবর্তী পর্ব।